ঘড়িতে সময় হয়েছে আপনাদের স্ক্রিনে চলে আসার, তাই চলে আসলাম। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সিনে ব্লাস্টের সাথে আছে আমি ফারজানা বিথি, এবং প্রত্যেক সপ্তাহের এই সময়টায় আমরা বেছে নিই আপনাদের সাথে একটু গল্প আড্ডায় মেতে থাকবো বলে। একবার ভাবুন তো, জীবনের ভালোবাসার কথা কিংবা ভালো লাগার কথা একটা মানুষকে আপনি কি করে জানেন? হয় গানের মাধ্যমে, আনালে গানের কথা দিয়ে তাকে কোট করে বলেন আমি তোমায় ভালোবাসি। কার উপর রাগ হলে, অভিমান হলেও সেটাও গানের কথার মাধ্যমে কিন্তু আসে। আর গান যেহেতু আসে, গানের কথা যেহেতু আসে, গানের কথা যে মানুষটা লেখেন তারও তো আসলে আসার দরকার। তাই সিনে ব্লাস্টে আমরা সবসময় চেষ্টা করি যে সিনেমার যারা মানুষ আছেন, সিনেমায় যারা কাজ করছেন, সেটা হোক স্ক্রিনে কিংবা অফ স্ক্রিনে, তাদেরকে নিয়ে জম্পে আড্ডা দেবার। আজ আমাদের সাথে উপস্থিত হয়েছেন আপনাদের সবার প্রিয়, হালের জনপ্রিয় লিরিসিস্ট রবিউল ইসলাম জীবন। কেমন আছেন জীবন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি টাইম। এবং আপনি যতবার আসেন ততবার একটা অন্যরকম শান্তি বয়ে যায়, কারণ আপনার লেখনীতে আমরা ভালোবাসা, ভালো লাগা, ভালো থাকা পাই। ধন্যবাদ। এবং হচ্ছে এতক্ষণ মনে হয় যে ইন্ট্রোটা শুনছিলাম, মনে হয় একটা গান শুনছিলাম। তাই? থ্যাংক ইউ জীবন ভাই, ইউ আর আওয়ার ফেভারিট এবং আই হোপ আই এম ইউর ফেভারিট টু। Obviously you too, yes. ইয়া, সো একটু জানতে চাই যে ঈদের সময় তো আপনি হ্যাঁ, এবং থাকে না যে একটা সময় ছিল যে আমরা জানতামই না আসলে গানটা কার, এরপর আসলো গানটা কে গিয়েছে। এখন জামানাটা আসছে হলো গান কে গিয়েছে না গিয়েছে জানি না, কিন্তু গান লিখেছে কে তার মানে প্রায়োরিটিটা অনেক বেশি দর্শকের কাছে। সেই জায়গাটা আপনারাই তৈরি করেছেন। হয়তো হচ্ছে যে তুমি আমাকে চিনো দেখে হয়তো এরকম, বা আমার ফেসবুকে থাকার কারণে একটু বেশি চোখে লেগেছে। না না না, দূরে থাকলে হয়তো এতটা মনে হতো না। জীবন ভাই সেরকম কিছু না। আপনি গানের এই জায়গাটায় চলচ্চিত্রে গান লিখছেন বহুত বছর হয়ে গেছে, কিন্তু আপনি যদি দেখেন বিগত 5 বছরে আপনাদের যে প্রায়োরিটিটা দর্শকের কাছে, সেটা কিন্তু বহুল অংশে বেড়েছে। এবং নতুন যারা গান লিখছেন লিরিসিস্ট, তারাও ভাবছেন যে আই ক্যান বি ফেমাস অ্যাজ রবিউল ইসলাম জীবন। সো এই জায়গাটা আপনারা তৈরি করেছেন। একটু জানতে চাই যে এই জায়গাটা তৈরির পেছনের গল্পটা, যে কতটুকু আসলে কাঠ পোড়াতে হয়েছে রবিউল ইসলাম। অবশ্যই, কারণ হচ্ছে কোনো কিছুই তো একদিনে সম্ভব হয় না। আর এইটা এমন একটা জায়গা, আমরা তো পেছন থেকে কাজ করি, এটার স্ট্রাগলটা অনেক বেশি। এইটা হচ্ছে যে নানান কিছু নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। যে লাইক আমি হয়তো লেখাটা লিখলাম, প্রথম লেখাটা আমাকে ভালোভাবে লিখতে হবে। তো শুধু লিখলেই হয় না, সেই লেখাটা এবং ভালো একটা জায়গায় যাওয়া, সিনেমায় হলে ভালো একটা সিনেমায় যাওয়া, ভালো একজন ডিরেক্টরের সিনেমায়, ভালো একজন নায়কের সিনেমায়। তো সেই কমিউনিকেশন একটা আমার মনে হয় একটা বড় একটা ব্যাপার হয়। কমিউনিকেশনের সাথে সাথে অ্যান্ড দেন যখন গানটা বের হয়, গানটাকে আমি কিভাবে প্রমোট করলাম, আমার জায়গা থেকে আমি কিভাবে কতটুকু গানটাকে মানুষের কাছে নিয়ে যাওয়াতে হেল্প করতে পারলাম। এবং হচ্ছে এর পরবর্তীতে যেটা হয় যে বিভিন্ন সময় মানে মানুষের যে প্রতিক্রিয়া, মানুষ আসলে কি চাচ্ছে, আমার পরবর্তী গানটা আমি কিভাবে লিখবো, মানুষের চাওয়াটা কি, বা ওই সিনেমার গল্পটা কি, ওই নায়ক বা ওই সিঙ্গার যারা বা কম্পোজার যারা কাজ করছেন তাদের ফিলোসফিটা কি, সবকিছুকে একটা প্যাকেজের মতো করে আমার মনে হয় যদি আমরা চলতে পারি, একই সাথে নিজের পার্সোনালিটি, আমার মনে হয় আমি নিজে যেমন অনেক কাজ করতে চাই, অনেক কাজ পছন্দ করি, কিন্তু একটা শৃঙ্খলভাবে সুন্দরভাবে একটা উদ্যমী থাকি, একটু গুছিয়ে চলা মানুষ, এটা আমরা সবাই জানি। একই সাথে আমি উদ্যমী থাকার চেষ্টা করি, কারণ আমি যদি নিজে ভালো থাকি, সুন্দর থাকি, তাহলে সেই প্রতিক্রিয়াটা আমার লেখায় পড়লে আমি সুন্দর লিখতে পারবো এবং ভাবতে পারবো। বিগত 6-7 বছর আগেও আমি আপনাকে ধরেছিলাম আপনার বিয়ের আগে যে জীবন ভাই আপনি এত ভালোবাসার গান লেখেন, আপনি প্রেম করেন কিনা বলেন। হ্যাঁ, আপনি তখন বলেছিলেন যারা লিরিসিস্ট তারা জীবন নিয়ে লেখেন না, হ্যাঁ তারা ভেবে ভাবনা থেকে লেখেন, আশেপাশের থেকে লেখেন। তো এইবারও সেম হলো আপনার সাথে, আপনি আশেপাশের থেকে লেখেন। অনেকেই বলেন যে যারা লেখালেখি করেন, স্পেশালি যারা গান লিখেন, তাদেরকে প্রেমে থাকতে হয়, ধুনে থাকতে হয়, এটা আপনার মানে তাদের হৃদয় ভাঙতে হয়। প্রেম মানে কি যে একজন নারীর সাথে প্রেম তা নয়, নানা রকম প্রেম হতে পারে। দেয়ার উই গো। হ্যাঁ, বলেন। কন্যার সাথে হতে পারে, মার সাথে হতে পারে, দেশের সাথে হতে পারে, প্রকৃতির সাথে হতে পারে, পাখির সাথে হতে পারে, ফুলের সাথে হতে পারে, নানান ভাবে। তো আমি যেটা প্রিপেয়ার থাকি যেটা হচ্ছে যে ভালো থাকা। আমার কাছে মনে হয় আমি যখন একটু শুভ্র থাকবো, সুন্দর থাকবো, তখন আমি যে লেখাটা লিখবো সেটার মধ্যে আমি পুরোটা মনোনিবেশ করতে পারবো। আর আমাদের লেখকদের যেটা হয়, মুডটা একটা ফ্যাক্ট। তো মুডটাকে যদি আমি ভালো রাখতে পারি এবং হচ্ছে যে অনেক কিছু নিয়ে চিন্তা না করা, অনেক লুবি না হওয়া, মানে অনেক কিছু আমার অনেক কিছু লাগবে, যখন আমি অনেক দিকে মনটাকে ডাইভার্ট করতে থাকবো, তখন এটা আমার মনে হয় আমার ক্ষেত্রে যেটা হয় যে লেখার ক্ষেত্রে এক ধরনের ক্ষতিকর হয়। তো যার কারণে আমি সুন্দর থাকি নিজে। ওকে, এবং লিরিসিস্ট হিসেবে আপনি জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছেন। এই ভাবনাটা আসলে ছিল কিনা কখনো, যখন শুরুতে লিখতেন যে আমি চাই এরকম একদিন হোক? না, আমি সত্যি চেয়েছি, কারণ হচ্ছে যে এই ক্ষুধা ছিল। হ্যাঁ, ক্ষুধা অবশ্যই ছিল, চাওয়া ছিল, তীব্র চাওয়া ছিল, সত্য কথা, আমি কথা লুকাবো না। এই কারণে যেহেতু আমি গান লিখছি অনেক বছর থেকে, আমার গান
প্রায় 20 বছর থেকে মানুষ শুনছে, লিখছে আরও বেশি সময় থেকে। তো যখন সিনেমায় গান লেখা শুরু করলাম এবং যখন কিছু ভালো গান লিখলাম, আমার মনে হয় যে সুন্দর কিছু গান, যেমন রাতভর একটা আমার গান ছিল সম্রাট সিনেমায় শাকিব খানের, বা এরকম যখন হ্যাঁ চোখের ভেতর, বা আমার মতন কে আছে বলো, এই সবের, এবং হচ্ছে আমি টেলিভিশন মুভিতে লিখেছিলাম গোলমাল, শ্রদ্ধা আয়ুব বাচ্চু স্যারের সুসঙ্গীতে, লিমন গেয়েছিল। তো এই সমস্ত গানগুলো যখন লিখতাম আমার কাছে মনে হচ্ছে যে আস্তে আস্তে স্বপ্নটা বাড়তে থাকে। হ্যাঁ, তারপর নোডারাইতে গান ছিল আমার সত্যি নাকি বল, প্রথম গানটা প্রীতম হাসান গাওয়া। দেন হচ্ছে পরাণের সবাই বলে যে পরাণের সবচেয়ে সুইট মিষ্টি গান ধীরে ধীরে যে গানটা, হ্যাঁ, তো ওই গানটা যখন আমরা করছি ইমন চৌধুরীর সুর সঙ্গীত, লেখার সময় থেকেই যে সুরটা শোনার পরেই আমরা দুজনের মধ্যে এই ধরনের একটা স্বপ্ন ছিল। আমার মনে হচ্ছে যে আমরা এই সুরে যদি সঠিক কথা সুর গায়কই হয় তাহলে হচ্ছে যেটা একটা জায়গায় যাওয়ার, মানে পুরস্কারের জন্য ফাইট করতে পারে, এই ধরনের একটা ভাবনা কিন্তু আমাদের ছিল। এবং কোইন্সিডেন্টালি আপনার বন্ধু গেয়েছে গানটা, লুইপার কণ্ঠে আমরা শুনেছি, লুইপা গেয়েছে, লুইপার সাথে ইমন দা তো গেয়েছে এবং মিষ্টি গানটা আমার স্বপ্নটা ছিল। এবং শুকর আল্লাহর কাছে এবং যারা আমাকে ভালোবাসেন, আমার মনে হয় এই অর্জনটা শুধু আমার জন্য না, আমার জাতীয় পুরস্কার হচ্ছে আমাকে যারা ভালোবাসেন প্রত্যেকের জন্য, প্রত্যেকে এটার অংশীদার, সবার ভালোবাসার বরকতে এটা আমি জাস্ট গ্রহণ করেছি। আচ্ছা, এবং ধীরে ধীরে কথা যেহেতু বারবার আসছে, ধীরে ধীরে ওয়ান অফ দি লাইক মোস্ট রোমান্টিক সং অফ দ্য ডিকেড আমি যদি বলি, যে থাকে না যে ভালোবাসি ভালোবাসি মুখে বলছি, এই গানে ভালোবাসি কথাটা নাই, কিন্তু এত ভালোবাসা এই গানটা, যত দূর যাবে পথ আমি ছায়া হব তোর, যে কথা দেয়া ভালোবেসে, একটা ডেপথ ইন ডেপথ থাকে ভিতর থেকে, একদম যে মানে একদম কমিটমেন্ট, সর্বোচ্চ লেভেলের কমিটমেন্ট, যে পৃথিবীর কি হলো না হলো জানি না, আমি আছি তোমার সাথে। আচ্ছা, আমার একটু ক্রেভিংস আসতেছে জীবন ভাই, আমি একটু গানটা দর্শকদের সাথে শেয়ার করতে চাই, আপনার পারমিশন যদি পাই। ওকে, চলুন দর্শক, আপনাদের সাথে ধীরে ধীরে গানের ছোট্ট একটু ক্লিপ শেয়ার করতে চাই, যেহেতু আমার খুব ভীষণ পছন্দের একটা গান, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ধীরে ধীরে তোর স্বপ্নে আমি কখন যে জড়িয়ে গেলাম, ফিরে ফিরে তোর গল্পে আমি কখন যে ছড়িয়ে গেলাম, তোরই কথা ভেবে ভেবে দু চোখে রাত হয় ভোর, লেগে থাকে মনে শরীরে ভালো লাগা খোর, যত দূরে যাবে আমি ছায়া হব তোর, যত দূরে যাবে আমি ছায়া হব তোর। নিশ্চয়ই দেখে নিয়েছেন, কিন্তু এই যে থাকে না কিছু কিছু গান ফার্স্টে সুর হয় তারপর লিরিক বসে, আবার কিছু গান আছে যে লিরিকের উপরে তারপর সুর আরোপ করে, কিন্তু ইদানিং ম্যাক্সিমাম গানে যেটা হয় যে আগে সুরটা সঙ্গীতটা হয়, তারপর আপনারা ওইটা শুনে ধুনটা শুনে, কিছু কিছু ক্ষেত্রে হয়। তো আমার ক্ষেত্রে বিষয় অনেকে সুর করে, শুটটা হয়তো লক হয়ে গেছে, মিউজিকটা একটা ড্রাফট করে প্রোডিউসার বা ডিরেক্টর ওনারা পছন্দ করেছেন, তখন লেখাটা হয়। এর একটা সুবিধা যেটা, সেটা হচ্ছে ইচ্ছা মতো শুটটা করা যায়, সাজানো যায়, ওই ছকের মধ্যে লেখাটা লিখতে হয়। তো লিরিসিস্টের জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, অনেক বড় চ্যালেঞ্জ, কারণ অনেক ছন্দ থাকে বা মিটারিং থাকে, জায়গাটা এমন থাকে যে অনেক সময় স্ট্রাগল করতে হয় আমাদেরকে। বাট একবার যদি ধরে ফেলা যায়, সুরের উপরে লিখতে গেলে যদি ধরে ফেলা যায়, তাহলে কিন্তু অ্যাকুরেট কথা দিলে সেই গানটা অনেক বেশি মায়া, টাইম কনজিউমিং ও হয়, যে অনেক বেশি লাভলি হয়, সেই লাভলি হয় একদম। আমি চেষ্টা করি। একটু কিছু কিছু সময় থাকে যে ফিল্ম আসলে হবে, কথা চলে, কিন্তু ফিল্ম আসলে রিলিজ হয় না, ওই সমস্ত ফিল্মেও কিন্তু আপনার অনেক কাজ করা হয়েছে। না, আমার খুবই কম, আমার হচ্ছে যে যেসব ফিল্ম রিলিজ হবে না, হয় নাই, আমার গান ফিল্মে যে মানে নষ্ট হয়েছে এরকম গানের সংখ্যা আমার দুই একটা। আচ্ছা, কারণ হচ্ছে আমি সত্যি কথা, ফিল্মের ক্ষেত্রে আমি শুরু থেকেই চেষ্টা করি যে মানে আপনি বুঝে যান না, না ডিরেক্টরটা কে কাজ করছে বা অভিনয় করছে কারা, তো এটা আমি ওইটা ডিপেন্ড করে, কারণ আমি চাই যে ফিল্মে স্পেশাল থাকতে, যে আমি যে গানটাকে লিখলাম যতটাই যেটুক করলাম সেটা যাতে অন্তত রিলিজ হয় বা মানুষের কাছে পৌঁছায়। যদি আমি লিখলাম কিছু টাকা পেলাম কিন্তু পৌঁছালো না, গানটা হলো না, তাহলে কিন্তু একটা আকাঙ্ক্ষা, একটা কষ্ট কিন্তু থেকে যায়। হয়তো আমি দুটো পয়সা পেলাম কিন্তু
মানে গানটা তো জন্মই হলো না। হ্যাঁ, আচ্ছা একটু তাইলে অন্তরাত্মা নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেই ক্ষেত্রে যেহেতু জন্মই হলো না বললেন, থাকে না যে শেষ হইয়াও হইলো না শেষ, একটা ব্যাপার থাকে। অন্তরাত্মায় যেটা হয়েছে ফিল্মটায়, শুরু হইয়াও হইলো না শেষ, এরকম একটা ব্যাপার। রিলিজ হয়েছে কিন্তু এত সুন্দর দুইটা গান আপনি লিখেছেন অন্তরাত্মায়, এবং আপনার সাথে আমার কথা হচ্ছিল শোয়ের আগে, আপনি বলছিলেন যে আমার 20 বছরের ক্যারিয়ারে আমি এই দুটো গান, সিনেমায় আমার মানে আমার সবথেকে সবচেয়ে প্রিয় প্রিয় দুটো গান এই দুটো গান, অন্তরাত্মায় ছিল। কি এইটার অনেকগুলো ঘটলো কারণ। আসলে? প্রথমে আমি যদি বলি যে সুরকার, হ্যাঁ। এই দুটো গানের সুর সঙ্গীত করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত কলকাতার, okay. যিনি হচ্ছেন শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং এদের অসংখ্য হিট গান ওনার সৃষ্টি, এবং অসাধারণ অনন্য এক মিউজিশিয়ান। তো ওনার সুর এবং এই দুটো গানের সুরের উপরেই লেখা। আর শাকিব খান 21 সালে যখন শুটিং হয়, ওনার যে লুকটা যখন ছিল, সিনেমাটা গল্পটা ছিল, এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা, অনেক ক্লিপস, অনেক ছবি কিন্তু ভাইরাল হয়েছিল, এবং প্রডিউস করেছিলেন সোহানী আপা। তো সোহানী হোসেন আপা উনি হচ্ছে যে, এটার একটা গল্প আছে, উনি 2008 সালে ক্লোজ আপ ওয়ান আমার একটা গান ছিল আজ বৃষ্টির দিন, অপু গেয়েছিল, এবং সেই গানের মানে মৌলিক রাউন্ডের প্রতিযোগিতায় আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই উনি হচ্ছে স্টেজে দাঁড়িয়ে গিয়েছিলেন গানটা শুনে। তখন আমাকে উনি বলেছিলেন, গানের বিশারদ গীতিকবি জীবনকে আমার রাজকীয় সালাম, মানে আমার ওই গানটা অনেক বড় এই মন্তব্য করেছিলেন। ওই গানটা ওই প্রোগ্রামটা সোহানী আপা দেখেছিলেন, তো ওই গানটা ওনার অসম্ভব প্রিয়। তো উনি আমাকে খুঁজতেছিলেন, অনেক বছর থেকে আমাকে খুঁজতেছিলেন। ঠিক অন্তরাত্মার আগে আগে উনি আমাকে পেয়ে, মানে 8 সাল থেকে যে দেখলো, খুঁজতে খুঁজতে 21 সালে এসে পেল মানে হয়তো যোগাযোগের চেষ্টা করে না, মনে মনে খুঁজছে বা নানান ভাবে হয়তো মানে আমাকে নক করেছে, উনি মনের মধ্যে আমাকে রেখেছে আর কি। তারপরে 21-এ আমার সাথে যোগাযোগ হয়, তখন উনি আমাকে তো মানে কি করবো, আমাকে দেখে এত খুশি যে তুমি এই গান লিখছো, বাচ্চা ছেলে কিভাবে লিখতে, তখন আমাকে উনি বললো যে এরকম অন্তরাত্মার জন্য গান লিখতে হবে। তো সেই জায়গা থেকে অন্তরাত্মা এই দুটা গান আমি লিখি। এবং সুরকারের কথাটা বললাম, একটা গান গেয়েছিলেন জুবিন নটিয়াল, বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক, এবং আরেকটা ছিল পিন্টু ঘোষ ভাই এবং হচ্ছে ন্যান্সি আপু। এবং দুইটা গানই আমার মনে হয় আপনারা দর্শক যারা প্রোগ্রামটা শুনছেন যদি সুযোগ থাকে দেখবেন। হ্যাঁ, তবে এখানে আমার একটু কিছু আক্ষেপ আছে, সেটা হচ্ছে গানগুলো যেটা 21 সালের, তো 25-এ রিলিজ সিনেমা, এটার ইম্প্রোভাইজিং বিশেষ করে সাউন্ড বা গানটা আরেকটু হয়তো আর একটু বেটার হতে পারতো, বা সিনেমার রিলিজটা খুব শেষ দিকে একটু তাড়াহুড়া না হলে আর একটু সময় পেলে আর একটু বেটার হতো। জীবন ভাই, যেহেতু আপনি বললেন যে আপনি চান দর্শক দেখুক, আমার সাথেই আমি দেখিয়ে দিই দর্শকদের আপনার জন্য। দর্শক আপনাদের সাথে অন্তরাত্মা সিনেমার গানটি শেয়ার করছি, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। রবিউল ইসলাম জীবন বলেছেন তার ভীষণ পছন্দের একটি গান, চলুন শুনে আসি। গভীরে গহনে অসহদহনে পড়ে যাই দুজনে একাডালে, ও ভুলে থাকি কি করে বলো, ঝরা পাতা মনে এসে প্রতিক্ষণে স্মৃতির ঝড় যে তোলো, কথারা যায় কেঁদে যায়, ব্যথারা গল্প সাজায়, কেন এই পথ মারালে, গভীরে গহনে অসহদহনে পড়ে যাই দুজনে একাডালে। অলরাইট, নিশ্চয়ই দেখে নিয়েছেন গানটি, ভীষণ বলবো যে আবেগী গান। একদম সত্যি। হ্যাঁ, এত আবেগ কোত্থেকে আসে রবিউল ইসলাম জীবনে? মন থেকে আসে, কোন ফিলিং থেকে আসে। আমরা যদি কাউকে ফিল করি, যত বেশি গভীর থেকে ফিল করতে পারবো মানুষকে, অনুভূতিগুলোকে, তত বেশি তো আসবে। জীবন ভাই, আমি একটু জানতে চাই যে আপনাকে থাকে না যে একজন গীতিকবি হিসেবে, গীতিকার হিসেবে মানুষজন চেনে, এবং আপনাকে বিভিন্ন ইন্টারভিউতেও কিন্তু আমরা পাই, কখনো আপনি না বলেন না। এই যে স্বতঃস্ফূর্ত থাকে না যে অ্যাটেন্ডেন্স আপনার, এই জায়গাটায় আসলে মানে কবে থেকে শুরু হলো, এটা কি ইন্সপায়ার করেছে আপনাকে? আমি একটা কথা বলি, আমি ছোটবেলা থেকে স্ট্রাগলার। আমার বয়স যখন মাত্র 4, তখন আমার বাবা মারা যায়। তো আমি আসলে অনেক বেশি সামাজিক, তখন থেকে আমাকে আসলে ঘরের বাইরে যেতে হতো, ঘরের একটা বাজার করতে হতো, একটা জিনিস নিয়ে আসতে হতো। 4 বছর? হ্যাঁ, তখন থেকে ইভেন কাজও করতে হতো। তো যার কারণে আমার এই অভ্যস্ততা তখন থেকে গড়ে উঠেছে, মার কাছ থেকে এগুলো শিখেছি। আরেকটা হচ্ছে যে আমার ফিলোসফি যেটা, মৃত্যু নিশ্চিত 100%, ঠিক না? আমরা হয়তো নানান ইনিভিনি থাকি, কিন্তু আলটিমেটলি মারা তো যেতেই হবে। তো আমার হিসাব বললো যে কয়টা দিন, যতদিন বাঁচি সুন্দর করে, যতটা সুন্দর করে বাঁচা যায়। আমি কিন্তু চেষ্টা করি একজনের সাথে সুন্দর কথা বলতে, কষ্ট না দিতে, বা কোনো একটা হাসি দিয়ে হলেও, একটা কথা দিয়ে হলেও, বা একটা কমেন্ট করে হলেও একজনকে উৎফুল্ল রাখতে, উজ্জীবিত রাখতে। যেমন
হয়তো অনেক সময় পলিটিক্যাল কিছু জিনিস আমরা সামনে দেখি আমরা কিন্তু খারাপ লাগে, মানে আমার কাছে মানুষ তো আমার হচ্ছে যে ইউনিটি চাই, মানে প্রত্যেকটা মানুষ যদি আমরা এক থাকি, একটা নানা মত থাকবে, যুক্তি থাকবে, কিন্তু দিন শেষে যদি আমরা সমাজের প্রত্যেকটা মানুষ যদি পজিটিভ থাকি, ইতিবাচক থাকি, আরেকজনকে যদি আমরা রেসপেক্টটা করি, ভালোবাসা দিই এবং মানে সত্যটা বলি, তাহলে কি হবে, সমাজ বেটার হবে। আর সমাজ যখন ভালো হয় তখন তো রাষ্ট্র ভালো হবে, এবং হচ্ছে এইভাবে একটা জাতি কিন্তু ডেভেলপ করে। একজন লিরিসিস্ট আসলে শুধুমাত্র লিরিক লিখে জীবন আসলে যাপন করতে পারেন কিনা, কারণ আপনি তো পাশাপাশি চাকরিও করেন, কাজও করেন। পারে না, যদি পারতো অনেস্টলি। আমার যতগুলা গান আছে বাজারে, আমার লেখা প্রকাশিত গানের সংখ্যা প্রায় 1000, বা শুধু গান ধরলেই 700-800 হবে, জিঙ্গেল বা থিম সং এগুলো যদি বাদ দিই। এই গানগুলোর যদি আমাদের দেশে যদি রয়্যালিটি সিস্টেম থাকতো, পাশের দেশ ইন্ডিয়া বা অন্যান্য দেশের মতো বা পৃথিবীর মতো যেটা থাকতো, নিয়ম থাকতো, রয়্যালিটি সিস্টেম আইনে আছে, কিন্তু এটা যদি একটা বাস্তবায়ন থাকতো, বা আমরা গীতিকার সুরকাররা যদি ওইটার রাইট অনুসারে একটা পার্সেন্টেজ আয় পেতাম, যে আমি যদি পেতাম, আমার বাকি জীবনে কিচ্ছু করা লাগতো না। এখন কি হয়, আমাদের এখানে একটা চক্র বছরের পর বছর থেকে আসছে, ছিল, তো সেই চক্রের হাতে বন্দি ইন্ডাস্ট্রি ছিল। এখন তাও বেটার যে এখন যে কেউ নিজের গান নিজে ছাড়তে পারে, ইউটিউবে ছাড়তে পারে, বিভিন্ন অ্যাপে দিতে পারে, যার কারণে সেই জিনিসটা গড়ে ওঠে নাই। কিন্তু আমাদের সেই সোনালী সময় মানে এবং তারুণ্য যৌবন তো আসলে ওখানেই আমরা দিয়ে দিছি, সব গানগুলো কিন্তু ওখানেই চলে গেছে, যত হিট গান। তো সেটা যদি থাকতো তাহলে আমাকে চাকরি করতে হতো না। আমার খুবই আক্ষেপ যে আমি শুধু লিরিসিস্ট না। আচ্ছা, কেন? কারণ আমি যদি শুধু লেখা দিয়ে আমি স্টে করতে পারতাম, আমার বাসা বানা দিয়ে আমি বউ বাচ্চা নিয়ে যদি আমি সুন্দর চলতে পারতাম, তাহলে কি হতো, আমি কিন্তু আরো বেশি সময় দিতাম, আমি আরো বেশি রিচার্জ করতাম, আমি পড়তাম, আমি গান সম্পর্কে আরো নানান কিছু শিখতাম, ভাবতাম, এবং আমার মনে হয় তখন হচ্ছে আমি আরো 5টা গান কম লিখতাম। কোন 5টা গান কম লিখতাম? এখন যে গানগুলো আমি লিখি, বের করি, এখানে কিছু কিছু গান হয় আমি পয়সার জন্য লিখি, তাহলে আমি ওই 5টা গান না লিখে আমি একটা ভালো গান আরো বেটার, রাইট, আমি যদি এখানে একটা সম্মানটা বেশি পেতাম, ভালো পেতাম, উপযুক্ত চলার মতো পেতাম পরিবার নিয়ে, তাহলে কিন্তু আমি আরো বেশি এখানে সময় সংগ্রাম স্বপ্ন। এই সুযোগ সন্ধানী মানুষগুলো তো দিন দিন কমছে, আমার মনে হয় সন্ধানটাও কমবে, সুযোগটাও কমবে, এবং আপনাদের লিভলিহুডের সুযোগ শুধু আমি না, আমাদের পরবর্তী প্রজন্ম যাদের গীতিকবি যারা আছে, এরা যদি শুধু গান লিখে যদি চলতে পারতো, কারণ এই ছাড়া কিন্তু ডেভেলপ করা কঠিন। আমাদের অনেক গীতিকবি অসাধারণ লেখেন, কিন্তু 5 বছর 10 বছর একটা সময় এখান থেকে চলে যান, কারণ তাতে চলতে হয়। ওকে জীবন ভাই, আমার কাছে অনেকগুলো কোয়েশ্চেন এসেছে যখন আমি দর্শকদেরকে বলেছি যে রবিউল ইসলাম জীবন উইল বি মাই গেস্ট অন সিনেব্লাস্ট, তো তারা আসলে আপনার কাছ থেকে অনেক কিছু জানতে চেয়েছেন। সেই প্রশ্নগুলো আমি আপনার কাছ থেকে জানতে চাই, তবে তার আগে কন্যার যেহেতু ঝড় বইছে, একটু কন্যা আপনাদের সাথে শেয়ার করতে চাই। দর্শক দেখুন, কন্যা গানটি আপনাদের জন্য এখন আমরা দেখাতে চাই। লেচেছেন আমার নাচ দেখা যায়নি, কিন্তু নুসরাত ফারিয়া আর সজলের নাচ আপনারা দেখতে পেয়েছেন, সেটাই অনেক। আচ্ছা জীবন ভাই, আমি কোয়েশ্চেনের কথা বলছিলাম, সেগুলো একটু আপনার কাছে, আপনি এর মধ্যেই ইন্টারভিউতে অনেকগুলো অ্যান্সার অলরেডি দিয়ে দিয়েছেন। তারপর এই পর্যন্ত কতগুলো গান রবিউল ইসলাম জীবন লিখেছেন? ওই যে 1000-এর কাছাকাছি, 1000-এর কাছাকাছি, 1000 হয় না এখনো, মাইলস্টোন, হ্যাঁ কাছাকাছি আমার গান রিলিজ হয়েছে অলরেডি। বেস্ট ভিউ পাওয়া গান কোনটা আপনার? বেস্ট ভিউ, ও আল্লাহ, ভিউ, আমার মনে হয় বেস্ট ভিউ পাওয়া গান এই মুহূর্তে এখন পর্যন্ত যদি বলি জনম গানটা, ইমরান আর পশির গাওয়া গানটা বের হয়েছে 2012-এর দিকে। ইউটিউবে তখন তো ইউটিউবে এত জনপ্রিয় ছিল না, 17-র দিকে আপ করা হয় এই গানটা জি সিরিজের চ্যানেলে। সেটা মনে হয় 70-এর উপরে, 7 কোটির উপরে, 7.5-8 কোটি এরকম ভিউ আছে। এছাড়া আমার দেয়ালে দেয়ালে গান যে গানটা আছে, 2টা ভার্সন, একটা হচ্ছে লিরিক ভিডিও আর একটা হচ্ছে মিউজিক্যাল ভিডিও, ওইটা মনে হচ্ছে 6-7 কোটি এরকম। তারপরে আছে কেউ না জানুক, ওটা আছে এরকম 5 কোটি। তারপর রাতভর 5 কোটির উপরে, 5 কোটির উপরে বেশ কয়েকটা গান আছে। হ্যাঁ, আপনি তো কোটিপতি লিরিসিস্ট। তারপরে কেন এত চাই তোকে একটা গান আছে, গানার লাবিবা, ওটা 4 কোটির উপরে, এরকম অনেকগুলো গানই আছে। অনেকগুলো গান আছে। ফিল্মে আপনি এখন পর্যন্ত কতগুলো গান লিখেছেন? ফিল্মে আমার লেখা গানের সংখ্যা 30+। ওকে। অভিনয় শিল্পী না সঙ্গীত শিল্পী, গান লেখায় কার কথা বেশি মাথায় রাখেন? না, অবশ্যই যিনি সঙ্গীত শিল্পী, যিনি গাবেন, তার কথাকে অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে। কারণ সে গাবে, সে কোন শব্দগুলা ভালো গাইতে পারবে, কোন শব্দে তার উচ্চারণে শূন্য রয়, এগুলো তো অনেক সময় দেখা সমস্যা হয়, ওর ডিস্টার্ব হবে কিনা, এটা একটা খেয়াল রাখার চেষ্টা করি। আর অভিনয় শিল্পীও তো যখন আমরা জানি আগে, তাহলে তার রকিং নাকি সফট, তার মুডটা ভিতরে আসলে ঘোরাফেরা করে। আচ্ছা জীবন ভাই, এটা আমার প্রশ্ন, হ্যাঁ দর্শকের তো প্রশ্ন, আমার প্রশ্ন থাকে না যে প্রত্যেকটা লিরিসিস্ট কিংবা প্রত্যেকটা আর্টিস্টের তো একজন প্রিয় মানুষ থাকেন। যেমন ধরেন যে নন্দিনী আপু আমার প্রডিউসার, ওনার প্রিয় উপস্থাপিকা আমি, দুনিয়াতে যত উপস্থাপিকাই আসুক আমি ওনার ফার্স্ট প্রায়োরিটি। তো আপনার, যদি এটা আমার স্ক্রিপ্ট, আপনার প্রিয় গায়ক কে? উপস্থাপক না, গায়ক। না, আমি আসলে একজনের নাম বলি,
আমার একদম স্বপ্ন, আমার স্বপ্ন ছিল যে উনি আমার গান গাবে। ওকে, এখনো গায়নি? না, বলি, সেটা হচ্ছে আসিফ আকবর, ওই জায়গা থেকে okay. সেটা আমার প্রথম গান ওনার কণ্ঠে আসে। আচ্ছা। এবং হচ্ছে ওনার গান লেখার জন্য আমি এত পাগলামি করেছি এটার কোনো শেষ নাই। নাটক বা সিনেমার স্ক্রিপ্ট লেখা আপনার আগ্রহ আছে কিনা? অনেক অফার ছিল, অনেক। ওকে। নাটকের তো অসংখ্য অফার ছিল, এখন পর্যন্ত আমি লিখি নাই, কারণ আমার কাছে মনে হয় যেহেতু আমি লেখার জন্য চিনি, মানুষ যাতে আমাকে শুধু গানের জীবন হিসেবে একটু স্পেশালি চিন্তা করতে পারে। হয়তো লিখবো না, সেটাও বলছি না, কখনো জানি না, বাট আমি এখন পর্যন্ত লিখি না। কথাটা কিন্তু অনেক ডিপ বলছেন জীবন ভাই, গানের জীবন। হ্যাঁ, কারণ এখন আমি যদি আবার লিখি, আরেকটা লিখি, তাহলে তো আমার পরিচয়টা ভাগ হয়ে যাবে। একদম। তো আমি তো এখানে এত ডেডিকেশন, আমার এত শ্রম, এত চেষ্টা, এত স্বপ্ন, আমি এই জন্য এটাকে এইভাবে রেখেছি। আচ্ছা, সামাজিক মাধ্যমকে আপনি কিভাবে দেখেন, কাজের না কাজের? দুটাই। লাস্টে একটু জানতে চাই আপনার প্রিয় উপস্থাপককে। না, আমি সত্যি কথা, প্রিয় উপস্থাপক বেশ কয়েকজনই আছে। যখন আমি যদি এখন তোমার কথা বলি, মনে হয় পাবলিক বিশ্বাস করবে না, মনে হবে যে খুশি করার জন্য বলেছে। আমার অনেকের উপস্থাপনা আমার খুবই পছন্দ, এবং নারী এখন উপস্থাপিকাদের একটা জোয়ার চলছে, কন্যাদের জোয়ার, কন্যা উপস্থাপিকাদের জোয়ার চলছে, এক্সেলেন্ট, আমি খুবই এনজয় করি। এবং আমাদের উপস্থাপিকারা সত্যি কথা একজন আমাদের মানে এত মানে সুন্দরভাবে চলাফেরা করে, এত উজ্জীবিত থাকে, আমাদের ভালো লাগে। আমার মনে হয় একজন উপস্থাপিকাকে যখন আমরা দেখি, নিজের ভিতরে এক ধরনের একটা আনন্দ চলে আসে, কারণ এটা খুবই সুন্দর থাকে, সবাই। থ্যাংক ইউ সো মাচ জীবন ভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, এবং আপনি এরকম জোয়ারে ভাসিয়ে দেন আমাদেরকে, সেটা হোক ভালোবাসার, হোক খুনসুটির, হোক বিচ্ছেদের, এবং আপনার কথা পাখা মেলুক গানে গানে। অনেক ধন্যবাদ তোমাকে, খুব সুন্দর হয়েছে আসলে, ভালো করে তুলে ধরেছো আমাকে। এবং যারা অনুষ্ঠানটা তখন দেখছেন, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকের মতো সাইন আউট করছি সিনেব্লাস্টের আয়োজন থেকে। তবে কথা দিচ্ছি নেক্সট উইকে হাজির হয়ে যাবো আপনার পছন্দের ভালোবাসার হালের জনপ্রিয় কোনো না কোনো সেলিব্রিটি গেস্ট, যারা সিনেমার বাইরে, সিনেমার সামনে কিংবা সিনেমার সাথে আসলে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। তাদের সাথে আড্ডায় অনেক অনেক কথা হবে, অনেক অনেক গান হবে, অনেক অনেক মাস্তি হবে। সেগুলো দেখতে থাকুন আর থাকুন এটিএন বাংলার সাথে। শুভরাত্রি।